वंदे मातरम ये हमारे देश के लिए कोई जरूरी नहीं है, ये एक धार्मिक प्रार्थना है। এই ইমাম সাহেবকে আটক করে এনার এই যে কি বড় সড় হবে এর কৈফিয়ত নেওয়া উচিত। নাকোদা মসজিদের ইমাম সাহেব বলছে বড় কিছু হয়, আমার মনে হয় উনি একজন পেছন থেকে দাঙ্গা লেগে দেওয়ার চক্রান্ত করছে। এই মসজিদে মাইক খুলে নিচ্ছে, এতকাল ধরে মসজিদ মাইক ছিল না, তো নামাজ হয়। মমতা ব্যানার্জির কারবাল হলো দাঙ্গাটা লাগিয়ে দিয়ে মানুষকে ভাঙিয়ে একটা সাইড করা। মমতার সঙ্গে মাথায় খেলকা দিয়ে সারাদিন খেয়ে আর রোজার ইফতার করলে সেটাতে ইমান যায় না, এ শুধু খালি বন্দে মাতারাম বললে ইমান যাবে। মাতারাম কখনো বিরোধী নয়, যদি কোনো এখানে কোনো ধর্মীয় বিরোধী বিষয় থাকে ইমামরা ব্যাখ্যা দিই। আইএসআই বা অন্যান্য সংগঠনের চোরাপথে যারা সন্ত্রাস, তাদের সঙ্গে তো এই সমস্ত ইমামদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। মুসলমানদের জেলে ভরবো, মুসলমানদের পুড়িয়ে মারবো, আর মুসলমানদেরকে মানে এমন কোন ঠাসা করবো, কেস আইন কানুনি জড়িয়ে দেবো যাতে না ঘুরে কোনো দিন দাঁড়াতে পারে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির ভেতরের চক্রান্ত। দেখুন, পশ্চিমবাংলায় এর আগে যে সরকার ছিল তার এই সমস্ত তোষণ কারণে আজকের এই যা বর্তমান পরিস্থিতি। জানি শুভেন্দু অধিকারী যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যদি সত্যিকারের মসজিদ থেকে একার মাইক খুলতো অনেক কিছু বলা যেত। তাহলে মসজিদে খুলছে, মন্দিরেও খুলছে, ইমাম ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পুরোহিত ভাতা বন্ধ করে দেওয়া আছে। কেউ যদি একঘেয়ে কিছু বলার চেষ্টা করে, তার মানে কি আমাদের বিজেপি পার্টিটাকে এরা সত্যিকারের রাজধর্ম পালন করতে গিয়ে আমাদের হেয়পন্ন করছে। যেমন তসলিমা নাসরিন, এনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বুদ্ধদেব বাবু তাড়িয়ে দিয়েছিল। একজন মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া তার অপরাধ সম্বন্ধে না বিবেচনা করে এরা তো সেই সমস্ত এর আগে মানে সিপিএমের পিরিয়ডে সেইভাবে এদের কোনো বোধ বুদ্ধি নেই বলে আজকের এরা ভুলভাল বলে যাচ্ছে। আমরা এসব ভুলভালের পাত্তা দিই না। আমার সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, যাক, যেখানে বেঁধে যাবে সেখানে নিশ্চয়ই আমরা তার চিন্তা ভাবনা করবো। মুসলমানরা এত উল্টোপাল্টা বোঝে না, আশা করি মুসলমানরা যা বোঝেন ঠিকঠাক জায়গায় চিন্তা ভাবনা করে বলছে। বড় কিছু বলতে শোনেন, এখানে একটা কিছু বলতে এই জায়গায় বলা যায় যে যেমন নাকোদা মসজিদের ইমাম সাহেব বলছে বড় কিছু হয়, আমার মনে হয় উনি একজন পেছন থেকে দাঙ্গা লেগে দেওয়ার চক্রান্ত করছে। এই দাঙ্গা লাগানোর পিছনে আমার মনে হয় এখানে ওনার পিছনে কোনো মৌলবাদী হাত আছে এবং বিদেশি কোনো শক্তি আছে। আমি মনে হয় ওনার কাস্টডি নিয়ে এটাকে ভেরিফাই করা উচিত বলে আমার ধারণা। উনি তো পরিষ্কার বলতে চাইছে বড় কিছু মানেই তো অ্যাকচুয়ালি দাঙ্গার মুখোমুখি নিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের 1/3 এখানে আমরা 70% মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর 30% মানুষ এরা মৌলবাদী করছে, কারণ বিরোধী শক্তিটাকে পেছন থেকে লেলিয়ে দিচ্ছে। এনার পিছনে আমার মনে হয় 100 বার এই ইমাম সাহেবকে আটক করে এনার এই যে কি বড় সড় হবে এর কৈফিয়ত নেওয়া উচিত। একজন মসজিদের ইমাম সীমাবদ্ধ, একটা মসজিদে 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটারের মধ্যে তারা নামাজ পড়ে এবং নামাজের সেই সমস্ত কাজকারবার হয়। সেই একজন ইমাম সাহেব অতটা দায়িত্বের মধ্যে থেকেও উনি সারা ভারতবর্ষের উপরে দাঁড়িয়ে, সব গোটা পশ্চিমবাংলার উপরে দাঁড়িয়ে কি করে বলতে পারে যে বড় কিছু হবে? এখানে আমার মনে হয় বিদেশি শক্তির মানে শুধু বিদেশি নয়, আইএসআই, জঙ্গি, অনেক কিছু সংগঠন এর সঙ্গে যুক্ত আছে বলে আমার ধারণা। যদিও এখানে আমার জাত ভাই বা মুসলমানরা কিছু ভাববে যে আমার হয়তো বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু কথাটা বিবেচনা করে দেখলে এর আগে যারা চুরি করেছে থেওকালে কোনো প্রতিবাদ করেনি, মুসলমানরা থেওকালে মাথা পেতে দিয়ে ফাউ খাওয়ার চেষ্টা করেছে। এখানে তো চুরি চামারি 2 নম্বরই হচ্ছে না, সঠিকটা হওয়ার চেষ্টা হচ্ছে। তাই মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছে, মসজিদে মাইক খুলে নিচ্ছে। এতকাল ধরে মসজিদ মাইক ছিল না, তো নামাজ হয়নি, আজান হয়নি, পুরোহিতদের ঠিক তাই। তাহলে শুধু আপনারা বিবেচনা করুন, মুসলমানদের বলতে চাই যে যদি মন্দির থেকে খুলে না নেয় তাহলে আমরা সত্যিকারের দলমত নির্বিশেষে একটা আন্দোলন করব। যদি মন্দির থেকে খুলে নেয়, মসজিদ থেকে খুলে নেয়, এখানে 2 নম্বরই হওয়ার কোনো প্রশ্নই আসে না। যাক, অবশ্যই 100 বার উনি, আমি তো আগের মিডিয়াতে বলেছি যে উনি একজন ভারতবর্ষে নয়, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের মধ্যেই আর 30-31টা স্টেটের মধ্যে উনি যদি কোনো ফেভিকুইক, অরিজিনাল ফেভিকুইক থাকে, একজন বিরোধী দলের থেকে সরকার পক্ষে আসলো, তার আগে সূর্যকান্ত মানে সিপিএমের লক্ষণ সেটকে উনি 1,73,000 ভোটে হারিয়েছে সিপিএমের ফুল পিরিয়ডে। মমতা ব্যানার্জির ফুল পিরিয়ডে এনাকে হারিয়েছে। আবার ফের মমতা ব্যানার্জিকে হাত থেকে মানুষের, জনগণের এমনভাবে রায় করে এনেছে যে আবার উনি সরকারে এসছে। উনি, আমার পশ্চিমবাংলা বলা ভুল হবে, ভারতবর্ষের মধ্যে যদি কোনো হাই ভোল্টেজ ফেভিকুইক থাকে শুভেন্দু অধিকারী। তার চেয়ে বামফ্রন্ট 35 বছর 34 বছর চালিয়েছে, সিপিএম আর বামফ্রন্ট মিলিয়ে এরা 34, আর এই তৃণমূল কংগ্রেস এরা চুরি চাবারে 2 নম্বরই করে 15 বছর। এই সমস্ত অত্যাচার, অহংকার, এদের তো মিথ্যাচারের ধারা। আর আমরা যদি সঠিক কাজ করি, আমাদের পাশে জনগণই থাকবে, দেশ থাকবে, রাষ্ট্র থাকবে, সবই থাকবে। এইসব 2-4টে কে কোথা থেকে চুনোপুটি খুচখাচ করছে, এগুলোতে কোনো দাম দেওয়ার প্রশ্নই ওঠে। মমতা ব্যানার্জির কারবাল হলো দাঙ্গাটা লাগিয়ে দিয়ে মানুষকে ভাঙিয়ে একটা সাইড করা।
এই সাইডটা উনি পারেনি, এনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে আজকের উনি বিভিন্ন প্রলোভন দিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করেছে। 15 বছরে ওনাদের একটা পার্টি, ওই টোকা পার্টিতে যদি অত টাকা দাঁড় করে রাখে, এখনও সেদিন শুনলাম 4,500 কোটি টাকা, আমপান ঝড়ে 3,500 কোটি টাকার দুর্নীতি। তো এদের তো কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই, এরা একদম নির্বোধ। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি একদম চিটিংবাজ ব্যানার্জি, আমি ওর সবসময় বলতে থাকি। কারণ উনি হচ্ছে একদম মানে ভারতবর্ষের রাজনীতি নামে একটা কলঙ্ক এবং সত্যিকারের কুলাঙ্গার। উনি যদি আমাকে প্রশ্ন করে, আমার নাম্বার দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি আমাকে ফোন করে ডাকলে আমি ওনার জবাব দিয়ে দেবো। 9883552094, ক্ষমতা থাকলে কালীঘাটে ডেকে আমাকে প্রশ্ন করতে পারে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। সিবিআই সিআইডি যে কেউ ডাকলে, কেন এ ক্ষমতা ব্যানার্জি চিটিংবাজ ব্যানার্জি হলো, এর কারিয়ারটা কি আর এর মানে পজিশনটা কি, আমি সব কথার উত্তর দেবো। সমস্ত দপ্তরগুলো দুর্নীতি, অথচ উনি কিছুই জানে না। এইভাবে সরকার চলে, অথচ ভোট দেওয়ার সময় 294টা সিটে আমাকে দেখে ভোট দাও, এ কত বড় চিটিংবাজ। শুধু এনকাউন্টার করলে লস হবে, এদেরকে প্রথম ধরে কাস্টডি নিয়ে আগে এর ভেতরে রহস্যগুলো টোটাল বার করতে হবে, তারপরে বিচার আচারে যদি মানে দেশদ্রোহী হিসাবে এনাকে আখ্যা দেওয়া যায়, এনকাউন্টার করার দরকার নিয়ে ফাঁসি দেওয়া উচিত। শুধু না কথা না, যে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে। সর্বপ্রথম এটাই বলতে চাই, ভারতবর্ষের মাটিতে তথা এই যে বন্দে মাতরম ধ্বনিটা পশ্চিমবাংলা থেকেই জন্ম হয়েছে, সেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। আর এই বন্দে মাতরম রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা এটাকে কার্যকলাপ করা হয়নি। আমরা একটা শ্রেণীর মানুষ যারা পার্টিটাকে ভালোবাসতাম, ভারতীয় জনতা পার্টি, এটা আমরা করে যেতাম। এবং আমাদের এই সরকার আসার পরে যে বিবেচনা করে দেখলাম, যদি কোনো মৌলবী, কোনো যোগ্য, কোনো জ্ঞানী মানুষ বলে যে এটা করলে ইমাম নষ্ট হয়ে যাবে, এটা করলে মমতার সঙ্গে মাথায় খেলকা দিয়ে সারাদিন খেয়ে আর রোজার ইফতার করলে সেটাতে ইমান যায় না, এ শুধু খালি বন্দে মাতরম বললে ইমান যাবে, না কথা কেন, এই সমস্ত ইমাম কি বলেন দেন, আমি এগুলো একটু খোলাখালিভাবে বলতে ভালোবাসি। 100-র মধ্যে 30% হচ্ছে দুদুল্যমান, তার মধ্যে এরা পড়ে। মাতরম কখনো বিরোধী নয়। যদি কোনো এখানে কোনো ধর্মীয় বিরোধী বিষয় থাকে, ইমামরা ব্যাখ্যা দিক, আমরা ইমামের ব্যাখ্যাটা স্পষ্টভাবে মেনে নেবো। যতক্ষণ না ব্যাখ্যা দিতে পারবে, ওই ইমামকে মানে কোর্টে তুলে জিজ্ঞাসা করা হবে যে কী কারণে এই বন্দে মাতরম ধ্বনিটা মানে নাজায়েজ বা খারাপ। এটা উনি বলতে চাইছে যে এটা দিলে হবে না, মাদ্রাসা বা অন্যান্য জায়গায় দিলে এটা আমাদের ধর্মের উপরে আঘাত করবে। সারা জীবন ধর্ম তো চালিয়ে দিলে, 30% তো মুসলিম দেশ, এই ভারতবর্ষে 30% মুসলমানের দেশ, এখানে দিয়ে যদি মনে করে যে 60-65% হিন্দু ভোটার থেকে টপকে গিয়ে আমরা এখানে সংখ্যালঘুরা রাজত্ব কায়েম করব, সারা জীবন ভাবতে হবে। এগুলো ভুলভাল ভাবনা মানুষকে অহেতুক সুড়সুড়ি দিয়ে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলাও আছে এই সমস্ত আইএসআই বা অন্যান্য সংগঠনের চোরাপথে যারা সন্ত্রাস, তাদের সঙ্গে তো এই সমস্ত ইমামদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কারণ যদি বলেন কেন, এর আগে বুদ্ধদেববাবু বলেছিল মাদ্রাসার পাশ থেকে মানে রেলিংয়ের পাশ থেকে যতগুলো মানে বাউন্ডারির পাশ থেকে যতগুলো শিক্ষা দীক্ষা হয় সব কি বলে মানে আরবি শিক্ষা হয়, সেগুলো সব আইএসআই তৈরি হয়। তো এনারা তাই সেইটাকে বুদ্ধদেববাবু ওনার মাথায় ঢুকে দিয়েছে, আর সেইটাই ভাবছে। কারণ শুভেন্দু অধিকারী বড্ড নরম বলে মনে হচ্ছে। আমরা কিন্তু একটা সময় আসবে প্রমাণ করে দেবো। ওরা ভাবছে যে 5 বছরে আমরা চটপাত্তাড়ি গুড়িয়ে নেবো। ওরা 34, এরা 29, এরা 13। আমরা যদি ভালো মতো চলি, এই জনগণ আশীর্বাদ দেবে, আমরা এদের টপকাবো বলে আমরা আশা করি। দেখুন, এইরকম ছোট লোকগিরি মনোভাব যদি থাকতো, তাহলে শুভেন্দু অধিকারী 2,265 কোটি টাকা এখানে দান করতো না আমাদের মসজিদদের, মাদ্রাসাদের। উনি এই সমস্ত তোলাতুলির পক্ষে নয়। এনারা যারা এতকাল ফাও ভুলভাল পথে হারাম খেয়ে খেয়ে তৈরি হয়েছে, এদের মাথায় সেইটা লেগে আছে। আমাদের যখন ইনি সঠিক কাজটা করতে যাচ্ছে, একটা মাঝখান থেকে কোপ বসাবার চেষ্টা করছে। সব জায়গায় কোপ চলবে না, এটা শুভেন্দু অধিকারীর উপরে চলবে বলে আমার আশা করা যায় না। মাদ্রাসা দেখুন, ধর্মীয় জায়গা যদি তুলে দেওয়া যায়, মাদ্রাসা তুলে দেওয়া যায়, মসজিদ তুলে দেওয়া যায়, মন্দির তুলে দেওয়া যায়, তাহলে ধর্ম না হলে মানুষ টিকে থাকবে কী করে? এগুলো তুলে দেওয়া উচিত না, কিন্তু নির্দিষ্টভাবে চলা উচিত বলে আমার ধারণা হয়। দেখুন, মমতার একটা কালচার আছে, আমি মুসলমানের খাবো, মুসলমানের ভোটে জিতবো, মুসলমানের ভোটে বসে নবান্ন দখল করব, আর মুসলমানদের জেলে ভরবো, মুসলমানদের পুড়িয়ে মারবো, আর মুসলমানদেরকে মানে এমন কোন ঠাসা করবো, কেস আইন কানুনি জড়িয়ে দেবো যাতে না ঘুরে কোনো দিন দাঁড়াতে পারে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির ভেতরের চক্রান্ত। আর উনি তো সারা জীবন মানে উনি মমতা মুসলমানদের খাবে আর মুসলমানের ভোটে জিতবে। সেদিন যারা ছিল ওনাদের বইসে নিয়ে ওই ইফতার পার্টি নিত, তারা যে কত ব্যর্থ বা অযোগ্য, সেটাই আমার বিবেচনায় লাগে। যে একজন মহিলা মানুষকে কখনো মসজিদে উঠতে নিষিদ্ধ, কিন্তু এনারা সেখানে নিয়ে ইফতার পার্টি করতো। আমার মানে এদের বিবেক শক্তি নিয়ে দোকান কাটার ভেতরে পড়ে গেছিলো সেই সময়। দাদা সঠিক জায়গা আনতে চাইছে বলেই এটা আমার দাদা পরম শত্রু হয়ে দাঁড়াচ্ছে।